চলুন ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, ঘটনা শোনার পর ঘটনা কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে। এছাড়া প্রিয় লিসেনার্স, এই যে আব্দুর রহমান ভাই, এই আব্দুর রহমান ভাই উনি জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছিল নাইজেরিয়ার বেনিন সিটিতে। আর যার সাথে ঘটেছিল উনি একজন খ্রিশ্চান ধর্মাবলম্বী, তার নাম হচ্ছে ড্যানিয়েল ওকোয়া। ড্যানিয়েল ওকোয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার সময়কাল এখন থেকে 10 বছর আগে হবে, অর্থাৎ 2015 সালের দিকে। এই যে ড্যানিয়েল ওকোয়া, উনি মূলত একজন গাড়ি মেরামতের মেকানিক ছিলেন। ওনারা 3 ভাই 1 বোন। ড্যানিয়েল ছিলেন খুবই শান্ত প্রকৃতির, ভদ্র এবং কঠোর পরিশ্রমী। আর যারা এই ধরনের লোক হয়, আল্লাহর রহমতে তাদের কিন্তু আয় রোজগারের খুব বেশি সমস্যা হয় না। আল্লাহ কোনো না কোনোভাবে কিন্তু চালিয়েই নেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি যা পেয়েছিলেন সেগুলো তো নিয়ে কাজ করছিলেনই, এছাড়া তার নিজেরও তৈরি করা প্রতিষ্ঠান ছিল যেখানে উনি গাড়ি মেরামত করতেন, ভালোই উপার্জন হচ্ছিল। আর বেনিন সিটি মোটামুটি জনবহুলই বলতে হবে। নাইজেরিয়ার যে বেনিন সিটিটা রয়েছে, তো বেনিন নামে আর একটা দেশ রয়েছে সেটা না, কিন্তু এটা নাইজেরিয়ার একটা সিটি, বেনিন সিটি। তো এই যে ড্যানিয়েল ওকোয়া, তার বড় ভাই আছে যার নাম হচ্ছে জেসপার ওকোয়া। এই লোকটা আবার একটু ভাদাইম্মা টাইপের থাকে না, কিছু লোকজন থাকে যে অনেকগুলা ভাই বোনের মধ্যে 1-2টা এরকম থাকে যেগুলো কোনো কাজই করে না, ঘুরে ঘেরে বেড়ায়, পৈতৃক সম্পত্তিগুলো বিক্রি করে খেতে থাকে, একটা পর্যায়ে সব শেষ করে ফেলে। এমন কিন্তু আমরা আমাদের বাংলাদেশেও দেখি। আসলে এই বাস্তবতাতে শুধু বাংলাদেশে রয়েছে বিষয়টা এরকম না, এটা সারা পৃথিবীতেই এগুলো লক্ষ্য করা যায়। তো এই জেসপার ওকোয়া ছিলেন এই টাইপের একজন লোক, মাদাম্মা টাইপের লোক আর কি। ঘুরে ঘেরে বেড়াবে, কাজকাম করবে না, আর বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে করে খাবে। সে এইভাবে তার যেই সম্পত্তিগুলো ভাগে পেয়েছিলেন এগুলো বিক্রি করে খেতে খেতেই একটা পর্যায়ে এগুলো শেষ করে ফেলেন। এরপর নজর যায় তার ছোট ভাই ড্যানিয়েল ওকোয়ার দিকে। দেখা যায় ড্যানিয়েল ওকোয়া ভালোই কামাই রোজগার করে। সে চিন্তা করে, আচ্ছা ড্যানিয়েল এত কামাই রোজগার করে, আমাকে কেন দেয় না, আমাকে তো কিছু দিতে পারে। এখন ড্যানিয়েল ওকোয়া সে কেন দেবে? সে পরিশ্রম করে উপার্জন করে। তাকেও তো তার বাবা মৃত্যুর পূর্বে সহায় সম্পত্তি দিয়ে গেছেন, সেগুলো নিয়ে তো সে কোনো ব্যবসা বাণিজ্যও করতে পারেনি, কোনো কাজও করতে পারেনি। সে এগুলো বিক্রি করে করে খেয়েছে। এখন ড্যানিয়েল ওকোয়া তো সে তার সম্পত্তির ভাগ তার ভাইকে দেবে না। সে তো আর তার ভাইয়ের সম্পত্তি মেরে খায় নাই, ভাইদেরকে ভাগ করে দিয়ে গেছে তার বাবা। সে তারটা নিয়ে সুখী আছে, সে তারটা নিয়ে হ্যাপি। এখন এই যে হিংসা, অহেতুক হিংসা শুরু করলো জেসপার ওকোয়া। হিংসা এমনভাবে করা শুরু করেছে, একটা পর্যায়ে সে সরাসরি সম্পত্তির ভাগ দাবি করে যে ছোট ভাইয়ের সম্পত্তির উপর নাকি তার অধিকার রয়েছে। তো যাই হোক, এগুলো তো আসলে ধোপে টেকে না, ধোপে টেকার কথাও না। তো এভাবেই বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ করে রহস্যময়ভাবে এই ড্যানিয়েল ওকোয়া অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে রাজ্যের ক্লান্তি এসে ভর করে। অল্প একটু কাজ করলেই তার শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, অথচ সে প্রচণ্ড রকমের পরিশ্রমী একজন মানুষ। সে একটানা 18 ঘন্টা কাজ করলেও তার শরীরে সেভাবে ক্লান্তি বোধ হয় না, এমন টাইপের একজন পরিশ্রমী মানুষ। এরপর তার মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখে, গলা শুকিয়ে যায়, খাবার খেলেই মুখ থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ বের হয়, কিছুক্ষণ পরে মুখ থেকে ফেনা বের হওয়া শুরু করে। এরপর কান দিয়ে রক্ত পড়া শুরু হয়। আর রাতের বেলা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। কালো একটা ছায়া তার ঘাড়ের উপর উঠে বসেছে, তাকে মারধর করছে। আর ঘুম থেকে যখন সে জেগে যেত, জেগে যাবার পরও তার শরীর ঠকঠক করে কাঁপত। শুধু তাই না, কোনো মানুষ তার সামনে এলেই সে নাকি ভয় পাওয়া শুরু করেছে। মানে এমন একটা অবস্থা হয়ে যায়, ভয়ে তার শরীর ঠকঠক করে কাঁপাও শুরু হতো। স্বপ্নে যেভাবে ভয় দেখাতে একটা অবয়ব, জেগে ওঠার পর শরীর ঠকঠক করে কাঁপে। কোনো মানুষ তার সামনে আসলে অজানা কোনো কারণেই সে ভয় পেতে শুরু করে।
শরীর ঠকঠক করে কাঁপতে থাকে। তো এই সমস্যা চলতে থাকে। তো সে আসলে বুঝতে পারে না কেন তার এই সমস্যা হচ্ছে। তো বেনিন সিটির যে সমস্ত হসপিটালগুলো ছিল সেই হসপিটালগুলোতে সে টেস্ট করায়, কিন্তু কোনো কিছু ধরা পড়ে না। তার সব রিপোর্ট নর্মাল, তার কোনো সমস্যাই নেই। এভাবে সে দিনানিপাত করছে। তার অসুস্থতাজনিত কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হচ্ছে, দামি দামি ওষুধ খেতে হচ্ছে, যেগুলো নাইজেরিয়ার যে রাজধানী শহর যেগুলো আছে, বড় বড় সিটি আছে, সেগুলোতে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যেত, সেগুলো নিয়ে খাওয়া শুরু করেছে। এরপর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করেছে নাইজেরিয়ার বিভিন্ন সিটিগুলোতে, যেখানে বড় বড় ডাক্তার রয়েছে আর কি তাদের দেশে। তো এইভাবে অনেক টাকা পয়সা সে খরচ করে ফেলছে, তার জমানো টাকা শেষ। এরপর বাঁচার জন্য নিজের জমি জমা বিক্রি করে দেবে এরকম একটা চিন্তাভাবনা করেছে যে আর তো পারি না, আর তো সহ্য হয় না, কিভাবে চিকিৎসার খরচ চালাবো। ড্যানিয়েল ওকুয়া তো ধনী না, কিন্তু সে সুখী। আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সে হ্যাপি। এই অসুস্থতাজনিত কারণে তার তো আসলে দিন চলছে না। সে কাজ না করলে তার আয় উপার্জন কিভাবে হবে? সে তো মেকানিক, দোকান খুললে, গাড়ি আসলে, মেরামত করলে তার উপার্জন, তাছাড়া তার উপার্জন নাই। তো এভাবেই তার পরিবারটা আর্থিকভাবে খুবই দৈন্য দশায় পড়ে যায়। এভাবে দিন কাটছে। একদিন হয় কি, হঠাৎ করে ড্যানিয়েল ওকুয়া অজ্ঞান হয়ে পড়েছে। তার পরিবারের সদস্যরা ড্যানিয়েলকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পালস চেক করে, সব কিছু চেক করে জানায় যে ড্যানিয়েল মারা গেছে। পরিবারের সদস্যরা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, ভদ্র একজন মানুষ, পরিশ্রমী মানুষ, এমন একজন ব্যক্তিকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়ে। ড্যানিয়েল বিবাহিত ছিল, তার সন্তানাদি ছিল, তার বয়স তো কম না, প্রায় ওই সময় তার বয়স 40 বছর প্লাস ছিল। যেহেতু ডাক্তার বলেছে যে সে মৃত, 5 ঘন্টা পর ডাক্তার তার ডেথ সার্টিফিকেট তৈরি করে। এরপর বলা হয় যে তার মৃত্যুটা আসলে কেন হয়েছে এটা একটু বোঝার দরকার। তাকে মর্গে রাখা হয়। পোস্টমর্টেম করা হবে কি হবে না এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ তার যেই সিমটমগুলো ছিল মৃত্যুর আগে পরিবার থেকে যেভাবে জানিয়েছিল, আসলে তার বডি থেকে কোনো ধরনের গবেষণা করা যায় কি না এরকম একটা প্ল্যান ছিল। পরিবারের সদস্যরা তখনও অনুমতি ওভাবে দেয় নাই, তো তাদেরকে চিন্তাভাবনা করার জন্য বলা হয়েছিল। তো এই জন্য ডেড বডিটা মর্গে রাখা হয়েছে। তো একটা পর্যায়ে এসে পরিবারের সদস্যরা তো আসলেই আগ্রহী, কেন তার সাথে এই ধরনের ঘটনা ঘটলো, কেন ডাক্তার রোগ ধরতে পারলো না। ঠিক আছে, আপনারা যদি গবেষণা করেন, যদি গবেষণা করে এর থেকে যদি কোনো ভালো কিছু বের হয়ে আসে, তাহলে তো আরও কিছু মানুষ বেঁচে যাবে। তখন পরিবারের সদস্যরা পোস্টমর্টেম করার অনুমতি দেন। এখন পোস্টমর্টেম করার অনুমতি দেওয়ার পর পোস্টমর্টেম করার জন্য একজন ডক্টর, তার এক সহকারী আর একজন ব্যক্তি তারা রেডি হয়ে যান। ডক্টর তখনও ঢোকেন নাই, উনি 2 জন সহকারীকে বলছেন যে তোমরা ভিতরে যাও, সব কিছু রেডি করো, আমি আসতেছি। তো একজন সহকারী ঢুকেছেন, ঢুকে লাইট টাইট জ্বালিয়েছেন, জানার পর কিছু জিনিস রেডি করছেন। ড্যানিয়েলের মুখের উপর থেকে কাপড় সরানোর পর ওই সহকারী তো চিৎকার দিয়ে ওঠে। তো এগুলো তো সব তারা তাদের ভাষায়, নাইজেরিয়ান ভাষায় বলছে। তো সে চিৎকার দিয়ে বলছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, এই বলে চিৎকার চেঁচামেচি করতে করতে সে দৌড়ায় বাইরে আসছে। বাইরে আসার পর আরেকজন সহকারী বলছে কী হয়েছে, বলে যে ড্যানিয়েল ওকুয়া তো বসে আছে। বলে কী বলো বসে আছে মানে, সেটা কতক্ষণ আগে মারা গেছে। বলে তুমি যাই দেখে আসো, ড্যানিয়েল ওকুয়া বসে আছে, আমি ওই ঘরে যাব না। তখন এই আর একজন সহকারী সে ভিতরে গেছে, যাওয়ার পর সেও দেখে একই অবস্থা, ড্যানিয়েল ওকুয়া বসে আছে, শ্বাস নেবার চেষ্টা করছে, মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে। আর সে বলছে যে ওরা আমাকে নিয়ে যাবে, তোমরা আমাকে এখানে রেখে যেও না, আমি মরি নাই, আমি মরি নাই, এরকম বলছে। এখন ওই লোকটাও তো ভয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে বাইরে বের হয়ে আসছে। এদিকে ডাক্তার আসছে, এই 2 জনের চিৎকার চেঁচামেচিতে মানে চিৎকার চেঁচামেচি এমনভাবে করেছে যে আশেপাশে তো লোকজন জমা হয়েছে। কি হয়েছে কি হয়েছে, ভিতরে লাশ বসে আছে, কেউ ভিতরে ঢোকার সাহস করছে না, এই 2 জন তো ঢুকবেই না। ডক্টর বলতেছে যে তোমরা কি নেশাপানি করে আসছো নাকি?
উল্টাপাল্টা কি দেখছো না দেখছো, চলো আমার সাথে, এই দুইজন তো যাবে না। তখন ডক্টর আরও কিছু লোকজন নিয়ে মর্গের ভিতরে ঢোকেন। ঢোকার পর দেখা যায় সত্যি এই দুইজন যেটা বলেছে সেটাই। ড্যানিয়েল ওকোয়া সে স্ট্রেচারের উপরে বসে আছে। মর্গের ভিতরে খুব ঠান্ডা ছিল, সে ঠান্ডায় কাঁপছিল। ড্যানিয়েল ওকোয়ার এরকম বসে থাকা দেখে দূর থেকে তারাও তো ভয় পেয়েছে। তখন দূর থেকে জিজ্ঞেস করছে, তুমি ড্যানিয়েল ওকোয়া জীবিত আছো? ড্যানিয়েল ওকোয়া বলছে, হ্যাঁ আমি জীবিত আছি, আমার খুব ঠান্ডা লাগছে, তোমরা আমাকে কিছু দাও, আমি শীত সইতে পারছি না। তখন আরও কিছু চাদর টাদর এনে ড্যানিয়েল ওকোয়াকে দেওয়া হয়। এরপর ড্যানিয়েল ওকোয়াকে ওখান থেকে সরিয়ে অন্য একটা রুমে নিয়ে আসা হয়। এদিকে চতুর্দিকে তো হই হট্টগোল শুরু হয়ে যায় যে লাশ জীবিত হয়ে গেছে। লোকজন দেখতে আসে, পরিবারের সদস্যরাও চলে আসে। পরিবারের সদস্যরা যখন এসে দেখে যে ড্যানিয়েল ওকোয়া দিব্যি জীবিত আছে, তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। ড্যানিয়েল ওকোয়া তখন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেন। ড্যানিয়েল ওকোয়া জানান যে উনি নাকি রহস্যময় একটা ঠান্ডা ঘরের মধ্যে ছিল, যেই ঘরটা ছিল অন্ধকার, আর সেখানে ভয়ঙ্কর কিছু অবয়বকে উনি দেখেছেন। এই অবয়বগুলো তাকে বলছে, তোমার তো সময় শেষ হয় নাই, তোমাকে আমরা নিয়ে আসছি, তবে একটু পরেই তোমার সময় শেষ হয়ে যাবে, যখন তোমাকে তোমার আত্মীয় স্বজনরা কবর দিয়ে দেবে, যখন তোমাকে কফিনে ঢোকাবে, কবর দিয়ে দেবে, এরপরেই তোমার সময় শেষ, তুমি কিন্তু জীবিত, কিন্তু তোমাকে আমরা নিয়ে আসছি। এই কথাটা ড্যানিয়েল ওকোয়াকে কিছু ভয়ঙ্কর অবয়ব কালো ছায়ার মতো বলেছে। আর ড্যানিয়েল ওকোয়া বলছে যে সেই ঘরটা নাকি অন্ধকারাচ্ছন্ন ছিল, কিছু অবয়ব বোঝা যাচ্ছিল, আর সেই ঘরটা প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল। এরপর তার ঘুম ভেঙে যায়। তারপর দেখেন যে উনি এরকম মর্গের মধ্যে আছেন। এরপর একজন লোককে দেখতে পান, আলো জ্বলে, তার সাথে কথা বলার চেষ্টা করেন, সে ভয়ে চলে যায়। পরে আরেকজন আসে, এরপরে তো আরও অনেকে আসছে। তো ড্যানিয়েল ওকোয়ার মুখে এই কথা শোনার পর পরিবারের সদস্যরা ওনারা বুঝতে পারেন যে এইটা মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার নয়। পরিবারের সদস্যরা কিন্তু শুরুতে কোনো ঝাড়ফুঁকের আশ্রয় নেন নাই, তারা ডাক্তারই দেখিয়েছেন। আর ড্যানিয়েলও ডাক্তার দেখানোর প্রতি তার আগ্রহটা বেশি ছিল। এরপর পরিবারের সদস্যরা ড্যানিয়েলকে হসপিটাল থেকে নিয়ে যায়। আর স্থানীয় ভাষায়, মানে নাইজেরিয়ান স্থানীয় ভাষায় ওঝাদেরকে বাবালাও বলা হয়। তো এরকম একজন আফ্রিকান বাবালাওয়ের কাছে নিয়ে যাওয়া হয়, তাদের এলাকারই। উনি সব কথা শোনেন। এরপর ওই বাবালাও বলেন যে আমাকে কিছুটা সময় দেন, আমি একটু খোঁজ খবর নেই যে আসলে ব্যাপারটা কি, কেন ওর সাথে এমনটা হলো। এমন তো হওয়ার কথা না। হ্যাঁ, কালো জাদু হতে পারে, তবে এরকমভাবে তার সব কিছু মৃত মানুষের মতো হয়ে যাবে, এটাও তো রহস্যময় একটি ব্যাপার। এর পিছনে কারণটা কি, এটা দেখতে হবে। একদিন পর ওই বাবালাও ড্যানিয়েলের মাকে ডেকে বলেন যে তোমার বড় ছেলে এই কাজটা করেছে। মূলত ওর উপর ক্ষিপ্ত হয়ে এক কালো জাদুকরকে দিয়ে এমন একটি জাদু করেছে, এটা এমন এক ধরনের আত্মাবন্দী জাদু, অন্যান্য আত্মাবন্দী জাদুর মতো এটা নয়। এই আত্মাবন্দী জাদুর ফলে মানুষ কিছুক্ষণের জন্য মৃত হয়ে যায়। তখন পরিবারের সদস্যরা দাফন করে দেয়, আর দাফন করার পর তার ওই আত্মাটা আবার তার শরীরের ভিতরে ফেরত আসে। আর ওই অবস্থাতে তো সে আর বের হতে পারে না, তখন ওই কফিনের মধ্যেই মারা যায় বা কবরের মধ্যেই মারা যায়। আর আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অন্যান্য আত্মাবন্দী জাদুতে মানুষ কোমায় চলে যায়, তার শ্বাস প্রশ্বাস চলে, কিন্তু চোখ খোলে না, নড়াচড়া করতে পারে না। আর এই আত্মাবন্দী জাদুটা কিছু সময়ের জন্য করা হয়, অর্থাৎ কিছু সময়ের জন্য সে মৃত মানুষের মতো হয়ে যায়। আর তখন তাকে কবর দিলে সাথে সাথে আবার ওই আত্মাটা ফেরতও চলে আসে, কারণ এটাকে বেশিক্ষণ আটকে রাখা যায় না নাকি। এই জাদুর ধরনটাই এমন যে ঘন্টা 5 জন্য বা 6 জন্য
এইভাবে মানুষকে মৃত বানিয়ে রাখা যায়, এরপরে আবার এই জাদুটা কেটেও যায়। যেহেতু ডক্টররা কালক্ষেপণ করেছিলেন, কেননা তারা চেয়েছিলেন যে তার লাশটা নিয়ে কিছুটা গবেষণা করতে, এই সমস্ত কারণে বিভিন্ন কারণে হসপিটালের বিভিন্ন প্রসিডিউরস রয়েছে, এসব মেনটেন করতে করতে দেরি হয়ে গিয়েছিল, যার কারণে পরিবারের সদস্যরাও তারা সাথে সাথে লাশ দাফন করেনি। আর ওইদিকে জাদুর যে সময়টাও শেষ হয়ে এসেছিল, যার কারণে ওর আত্মাটাকে আর বেশিক্ষণ বন্দি রাখতে পারেনি সেই দুষ্টু জিনেরা, যার কারণে আত্মাটা আবার ফেরত এসেছে। তবে সে যেগুলো বলেছে সেগুলো সবই সত্যি, ওই অবস্থাতে সত্যি জিনেরা তার সাথে কথা বলেছিল। তো এরপর ওই জাদুকর আরও জানান যে এই জাদু করার জন্য ড্যানিয়েলের মাথার চুল, নখ এগুলো তো নেওয়া হয়েছে কৌশলে, সেই সাথে ড্যানিয়েল যে খাবার খেয়েছে, এই খাবার অনেক সময় দেখা গিয়েছে যে সে পুরোপুরি খায় নাই, প্লেটের কোনো অংশে খাবার রয়েছে। এই এটো খাবারও কৌশলে তার বড় ভাই জ্যাসপেরও সে সংগ্রহ করেছে, আর সেটা দিয়েই সময় নিয়ে কালো জাদু করেছে। এক একটা সময় এক একটা জাদু করেছে, ওগুলোতে যখন খুব একটা কাজ হচ্ছিল না, ফাইনালি গিয়ে সে এই আত্মাবন্দি কালো জাদুটা করেছিল। যাই হোক, এরপরে ওই যিনি বাবালাও, উনি বললেন যে ওর উপর যেই জিনটা মূলত কাজটা করছে তাকে হাজির করতে হবে। উনি বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করলেন, এরপর বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করছেন, কোনোভাবেই ওই জিনটাকে হাজির করা যায় না। আর উনি এই কাজগুলো দিনের বেলা কিছু কাজ করতেন, যে কাজগুলো দিনে করা যায়, আর রাতের বেলা ওনার উপর অর্থাৎ ড্যানিয়েলের উপর যে কাজগুলো করতেন, সেই কাজের মাধ্যমে যেন ড্যানিয়েলের উপর ওই জিনটাকে হাজির করা যায়, কিন্তু কোনোভাবেই হাজির করানো যাচ্ছিল না। সাধারণত রাতের বেলা ড্যানিয়েলকে সাদা কাপড়ে জড়িয়ে চতুর্দিকে ধোঁয়া জ্বালিয়ে ঘরের মধ্যে রাখা হতো, এরপর তার চোখে দেওয়া হতো বিশেষ এক ধরনের গাছ পোড়ানো ধোঁয়া, কিন্তু জিন তো সহজে হাজির হয় না। এভাবে বেশ কয়েকদিন চলে যায়, জিন আর হাজির হয় না। একদিন রাতের বেলা ভয়ঙ্কর এক আওয়াজ মাথার উপর থেকে ভেসে আসে, মানে হা 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 করতে করতে এমন বাজখাই কণ্ঠে বলে ওঠে, এই কবিরাজ তুই আমাকে ডাকছিস কেন? সেখানকার ভাষায় আর কি, আঞ্চলিক ভাষায় বলছে, আমরা বাংলা করে বলছি যে আমাকে ডাকছিস কেন? তুই জানিস না যে আমাকে যখন তখন ডাকা যায় না? কেন ডাকলি বল? তখন কবিরাজ বলছে যে এই লোকটাকে তুই আর কোনো ক্ষতি করবি না, এক্ষুনি এখান থেকে কেটে পড়বি। তখন ওই জিনটা বলছে, তুই জানিস ওকে ক্ষতি করার জন্য বেশ কিছু প্রাণীর বলি হয়েছে, এর বিনিময়ে আমার মালিক ওকে ওর কাছে পাঠিয়েছে। আমি তো ওর কাছ থেকে ফিরে যেতে পারবো না, ওর কাছ থেকে ফিরে গেলে আমাকেও মেরে ফেলবে, তাই আমাকে আমার কাজ করতেই হবে, আমার কোনো উপায় নাই, আমি আমার কাজ করেই যাব। ওকে তো মেরেই ফেলছিলাম, কিন্তু একটুর জন্য সে বেঁচে গেছে, ওকে আমি ছাড়বো না। এরপর ওই যে বাবালাও অর্থাৎ ওঝা, উনি বলছেন যে তুই এতদিন আসতে চাস নাই, আমার ডাকাডাকিতে তুই আসছিস, এখন আর তুই যেতে পারবি না, তোকে আমি এমনভাবে বন্দি করে ফেলছি, তুই আমার ইচ্ছা ছাড়া যেতে পারবি না। এখন তুই ভালোই ভালোই বল, তুই কি ড্যানিয়েলকে ছেড়ে যাবি কি যাবি না, ইয়েস অর নো? তখন নাকি ওই জিনটা জানায় যে না, সে যাবে না, তার যাওয়ার কোনো উপায় নাই। তখন ওই বাবালাও অর্থাৎ ওঝা নির্দেশ দেন তার অনুগত জিনদেরকে যে এই জিনটাকে যেন এখনই হত্যা করা হয়। তখন অন্য জিনেরা ওই পিশাচ জিনটার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন এমন চিৎকার শোনা যায় আর এমন ধরনের ঝড়ো হাওয়া চতুর্দিকে বইতে থাকে, ড্যানিয়েলের বাড়ির আশেপাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে কিন্তু কোনো ধরনের ঝড়ের প্রভাব পড়েনি, অর্থাৎ সেগুলো স্বাভাবিক ছিল, কিন্তু ওর বাড়ির বাইরে যে গাছগুলো আছে অর্থাৎ অন্যের বাড়ি বা আশেপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো মনে হচ্ছিল দুমড়ে মুচড়ে যাচ্ছে, প্রচণ্ড চিৎকার। আর ওই পিশাচটা কিন্তু কারো শরীরের উপর ভর করে নাই, মানে মাথার উপরে, মানে শূন্য থেকে সে কথা বলছে, সব কিছু কিন্তু এভাবেই হচ্ছে, মানে কারো উপর ভর করে না। এরকম তীক্ষ্ণ চিৎকার চতুর্দিকে চলতে থাকে, একটা পর্যায়ে চিৎকার থেমে যায়, সব কিছু ঠিক হয়ে যায়। তখন ওই কবিরাজ জানান যে আর কোনো সমস্যা নাই, ড্যানিয়েল ঠিক হয়ে গেছে।
এরপরে ড্যানিয়েলের বেশ অনেক দিন ধরে চিকিৎসা চলে, মেডিকেল ট্রিটমেন্ট, তারপর আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। মূলত তার বড় ভাই এমন এক টাইপের কাজ করেছিলেন যার কারণে এই ধরনের ভয়ঙ্কর একটা জাদুর শিকার উনি হয়েছিলেন। প্রথম দিককার জাদুগুলো আমরা মোটামুটি স্বাভাবিকভাবেই দেখতে পাই যে এরকম সমস্যা অনেকেরই আছে, কিন্তু প্রিয় লিসেনার্স, কিছু সময়ের জন্য মানুষ একদম মৃত মানুষের মতো হয়ে যাবে, তার কোনো পালস থাকবে না, কিছু থাকবে না। যদি দ্রুত কবর দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু তার আর বাঁচার সুযোগ থাকে না। এই ধরনের একটা জাদু, আত্মাবন্দী জাদু মূলত ড্যানিয়েলের উপর করা হয়েছিল। যাক, ড্যানিয়েল সুস্থ হয়ে যায়। ড্যানিয়েলের এই ঘটনা নাকি ওই বেনিন সিটির একটা পত্রিকা, যেটার নাম হচ্ছে বেনিন সিটি ডেইলি, এই বেনিন সিটি ডেইলিতেও নাকি রিপোর্ট আকারে প্রচারিত হয়েছিল। বর্তমানে ড্যানিয়েল পরিপূর্ণ সুস্থ, স্বাভাবিক। তিনি বিভিন্ন স্কুল, গির্জা এবং তার যে কমিউনিটি, এগুলোতে গিয়ে কালো জাদুর বিপরীতে সচেতনতামূলক বক্তব্যও দিয়ে থাকেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনাটির মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। নতুন আমরা কিছু জানলাম যে এইভাবেও মানুষকে জাদু করা যায়, যে কিছু সময়ের জন্য মানুষকে মৃত বলে মনে হবে, আর তখনই আমরা তাকে দাফন করব। দাফন করার পর সে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তার আর বাঁচার উপায় থাকবে না। এই জাদুটা খুব অল্প সময়ের জন্যই মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে, বিশেষ করে এই ধরনের আত্মাবন্দী জাদুগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, সম্পত্তির জন্য মানুষ কত নিচে নামে। আমরা শুধু চিন্তা করি আমাদের বাংলাদেশেই মনে হয় এগুলো হয়, যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে এই বিষয়গুলো দেখে থাকি। আসলে এই ধরনের সমস্যাগুলো পৃথিবীর সবখানেই আছে, এক এক জায়গায় এক এক রকম। আমাদের দেশেও সম্পত্তির জন্য ব্ল্যাক ম্যাজিক করতে দেখা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বদনজর থেকে, হিংসা থেকে, জাদু থেকে, আর এই ধরনের দুষ্টু আত্মীয় স্বজন থেকেও, যারা এভাবে ক্ষতি করার জন্য আমাদের চতুর্দিকে ঘোরাফেরা করছে। আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সাদিকুর রহমান ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের যেই ঘটনাটি, এই ঘটনাটিও সাদিকুর রহমান ভাই শুনেছিলেন আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে, আর আব্দুর রহমান ভাই এই ঘটনাটি শুনেছিলেন ওনার স্ত্রীর বড় ভাই, যার নাম হচ্ছে ওসমান কানুরি। উনি স্থানীয় একজন মাদ্রাসার শিক্ষক। নাইজেরিয়ার বেনিন সিটির পোনওয়াবা এলাকার চিফ ওসারো এহিওয়ারি নামক একজন ব্যক্তি পরিবারসহ বসবাস করতেন। স্ত্রী এবং 2 সন্তান নিয়ে তার ছিল খুব সুন্দর একটি সংসার। তিনি ব্যবসা করতেন কাঠ, রাবার আর তেলের। শহরে সৎ ব্যবসায়ী হিসাবেও তার বেশ সুনাম ছিল। 1991 সালে একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয় তার পরিবারে, যার স্রোতধারায় তার পুরো পরিবার তছনছ হয়ে যায়। 1991 সালের কোনো এক রাত আনুমানিক 2টো কি 3টা বাজে। তার স্ত্রীর নাম ছিল আইমে। হঠাৎ করে তার স্ত্রী ঘুমের মধ্যে চিৎকার চেঁচামেচি করে ওঠেন আর বলতে থাকেন, ওরা এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমার নাম ধরে ডাকছে, আইমে বলে ডাকছে। তখন চিফ ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলে যায়, কি বলছো, কি উল্টাপাল্টা বলছো? একই কথা চিফের স্ত্রী আইমে বারবার বলতে থাকেন। তখন চিফ বলেন যে, কে আসছে, তুমি কাকে দেখেছ? আইমে চোখে ভয় নিয়ে বলল যে 3জন লাল পোশাক পরা মানুষ, তাদের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। ওরা বলছে, আমাদের সাথে করা চুক্তি ভুলে গেলি তোরা, সময় হয়ে গেছে। এই কথা চিফ তার স্ত্রীর মুখে শোনার পর উনি বিছানা থেকে নেমে দরজা খুলতে বাইরে গেলেন। বাইরে দেখলেন যে চারদিকে নীরব অন্ধকার, কেবল গাছে কিছু নিশাচর পাখি বসে আছে।
তাকে দেখে বা দরজা খোলার শব্দে পাখিগুলো উড়ে গেল। এছাড়া তো আর কিছুই উনি দেখতে পেলেন না। ওনার স্ত্রী আইমে তখনও কাঁদছিলেন আর বলছিলেন যে চিফ, তুমি বুঝতে পারছো না, ওরা আমাদের বাড়ির ভেতরেই আছে। আমি বুঝতে পারছি, ওদের উপস্থিতি আমি বুঝতে পারছি। ওরা খুবই অদ্ভুত, তারা আমাকে নিয়ে যাবে। এরপর চিফ তার স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দেন, বলে যে তুমি দুঃস্বপ্ন দেখেছ। তো ওই রাতটা পার হয়ে যায়। এরপর থেকে প্রতিদিনই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। বাড়ির দেয়ালে কালো হাতের ছাপ দেখা যেত। কেউ যদি হাতে কয়লা জাতীয় কোনো জিনিস যদি হাতের মধ্যে ক্রমাগত মোচড়াতে থাকে, অর্থাৎ ডলতে থাকে, হাতে কিন্তু কালি হয়ে যায়। আর কয়লার কালি কিন্তু অন্যরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে গুঁড়া গুঁড়া কিন্তু থেকে যায়। মনে হচ্ছে এই কয়লা জাতীয় কোনো কিছু হাতের সাথে খুব ভালো করে ডলে দেয়ালে ছাপ দেয়া হয়েছে। হাতগুলো খুব বড় বড়, আঙ্গুল 5টাই, কিন্তু হাতগুলো অনেক বড় বড়। হাতের পাতাটা এত বড় যে স্বাভাবিক মানুষের হাতের পাতা এত বড় হয় না। আর এটা যে কয়লার কালির ছাপ, এটাও খুব ভালো করে বোঝা যাচ্ছে। এত কিছু বাদ দিয়ে কয়লার কালি কেন বা কয়লা কেন? কয়লার সাথে তো আগুনের একটা সম্পর্ক রয়েছে। ব্যাপারটা আসলে কি? চিফের ছোট মেয়ের নাম হচ্ছে এভা, বয়স 8 বছর। স্কুল থেকে ফিরে এসে বলতো, একজন লাল চোখওয়ালা আঙ্কেল আমাকে প্রতিদিন ফিসফিস করে বলে, আমার সাথে নদীতে চলে আয়, সেখানে আমি তোকে অনেক কিছু দেব, তোর যা যা পছন্দ সব দেব। তো চিফের মেয়ে এভা এসে এই ধরনের কথা বলতো। তো চিফ বলতো যে ওই আঙ্কেলের সাথে তুমি আর কথা বলো না, খবরদার, ডাকলেও কাছে যাবা না। তখন এভা বলতো, আমি তো কাছে যাই না, হুট করে আমার কানের কাছে সে ফিসফিস করে। তো মেয়ে তো আসলে বুঝতে পারে নাই যে এই জিনিসটা কি। এছাড়া মাঝরাতে নাকি হঠাৎ করেই ঢোলের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে যেত। মনে হচ্ছে রান্নাঘরে কেউ ঢোল বাজাচ্ছে। কে বাজাচ্ছে, কোত্থেকে শব্দ হচ্ছে, যখন বাইরে এটা পরখ করার জন্য যেত বা রান্নাঘরে যেত, দেখতো যে কিছুই নাই, শব্দও থেমে গেছে। একদিন পরিবারের কাজের লোক সকালবেলা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তার বাড়ি খুব বেশি দূরে ছিল না। তার বাড়িতে খুঁজতে খুঁজতে গিয়ে পাওয়াও যায়। তাকে বলা হয় যে তুমি এরকম পালিয়ে গেলে কেন? তখন সে বলে যে আমার বেতন লাগবে না, আপনারা চলে যান না, আপনার বাসায় আমি কাজ করব না। তখন চিফ বলছে যে কাজ করবো না ভালো কথা, তাই বলে এইভাবে সকালবেলা পালিয়ে আসবা? বলো কেন চলে গেছো? তখন ওই কাজের লোক ভয়ঙ্কর একটা তথ্য দেয়। সে ভয়ার্ত কণ্ঠে বলতে থাকে যে স্যার, আমি রাতে দেখেছি আপনার বসার ঘরে 3জন লোক বসে আছে, লাল রঙের পোশাক পরা, তাদের শরীর থেকে মনে হচ্ছে আগুন বাইর হচ্ছে, তারা আগুনের মতো জ্বলছিল। তারা বলছিল, আমাদের পাওনা নেবার সময় হয়ে গেছে, আমাদের পাওনা না দিলে আমরা ছিনিয়েই নেব। এই বলে তারা হাসছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে। হঠাৎ করেই এরা বাতাসে মিলিয়ে গেল। এই কথা বলার পর কাজের লোক বলল যে যেই দৃশ্য আপনার বাসায় আমি দেখেছি, এরপর আপনার বাসায় আমি আর থাকতে পারবো না, আপনার বাসায় কাজ করতে পারবো না, বেতন দিলে দেন, না দিলে আমার কোনো দাবি নেই। চিফ বুঝতে পারলেন যে একে আসলে আর বলে লাভ হবে না, কারণ সে যে ভয়টা পেয়েছে, এরপরে কোনোভাবেই এই বাসায় তাকে আনা সম্ভব হবে না। চিফের তো টাকা পয়সার খুব একটা সমস্যা ছিল না, ব্যবসা বাণিজ্য ভালোই চলছিল। তো তার টাকাটা দিয়ে দিল, যেহেতু বেশ কিছুদিন কাজ করেছিল। এরপর চিফ বাড়িতে চলে আসে। চিফের বাড়ির পাশেই থাকতেন এক বৃদ্ধা, তার নাম হচ্ছে মামা এডো। তিনি স্থানীয়ভাবে জাদুবিদ্যা ও আধ্যাত্মিকতায় অভিজ্ঞ বলে পরিচিত ছিলেন। চিফ তার কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। তিনি তার কাছে সময় চান, অর্থাৎ এই মামা এডো যিনি, ওই বৃদ্ধা তার কাছে ওই বৃদ্ধা চিফের কাছে সময় চান। আর তিনি অর্থাৎ ওই বৃদ্ধা চিফকে বলেন যে তোমাদের পরিবারের ব্যবহার করা কিছু কাপড়, থালাবাটি, এগুলো আমাকে এনে দাও, আমি জিনের মাধ্যমে খবর নিব যে ব্যাপারটা কি, কেন এটা হচ্ছে। চিফ সেটাই করেন। এর একদিন পর সন্ধ্যায় ওই বৃদ্ধা মামা এডো তাকে খবর পাঠান যে
আমার সাথে এসে দেখা করো। লোক মারফত খবর পাঠান। তো চিফ তো বাড়ির পাশেই ওই বৃদ্ধার বাড়ি ছিল, চলে যান। বৃদ্ধা খুব একটা হাঁটাচলা করতে পারতেন না, এই জন্যই লোক মারফত খবর পাঠিয়েছিলেন। তো বৃদ্ধার কাছে যাওয়ার পর ওই বৃদ্ধা মামা এডো এই চিফকে বলেন যে, চিফ তুমি কি ভুলে গেছো তোমার সম্পদ এবং ব্যবসায় যে তুমি যে সফলতা অর্জন করেছো এটা কিভাবে এসেছে? তোমার কি মনে নাই 15 বছর আগে তুমি এক শয়তানের মন্দিরে গিয়ে কি শপথ নিয়েছিলে? চিফ তো স্তম্ভিত হয়ে গেল, ভুলেই গিয়েছিল অনেকটা। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো গেছিলাম 75-76 সালের দিকে, তখন আমি একটা মন্দিরে গেছিলাম। আমি তো তখন খুব অভাবগ্রস্ত ছিলাম, তখন কোনোভাবে ব্যবসা বাণিজ্যে কোনো কুল কিনারা করতে পারছিলাম না, হাতে টাকা পয়সাও তেমন কিছু ছিল না। এরপর তো আমি একজন তান্ত্রিকের কাছে যাই। সেই তান্ত্রিকের কাছে গিয়ে যখন আমি সব কথা খুলে বলি, সেই তান্ত্রিক একটা উপায় বলেন ধনী হওয়ার জন্য এবং কিছু শর্ত দিয়ে দেন আমাকে। তান্ত্রিক বলেন, যদি তুমি ধনী হতে চাও প্রতি বছর আমার প্রভুকে একটি ছাগল আর কিছু রক্ত উপহার দিতে হবে। পারবা সেটা? আমি চিন্তা করলাম, আমি যদি ধনী হয়ে যাই ছাগল দিতে আর কী সমস্যা, আর বছরে একবারই তো দিতে হবে। এরপর আমি অনেকগুলো বছরই, প্রায় 10-12 বছর আমি এটা দিয়েছি। এরপর বিভিন্ন ব্যস্ততায় দিতে পারিনি, ভুলে গেছি। এই কথা শোনার পর ওই বৃদ্ধা মামা এডো চিফের দিকে তাকিয়ে বললেন, চিফ তুমি তো বিশাল বিপদে পড়েছ। তুমি জানো তুমি কাদের সাথে চুক্তি করেছিলা? এরা ভয়ঙ্কর পিশাচ, এরা এমন টাইপের পিশাচ, এরা নিজেদেরকে প্রভু মনে করে। এরা বিভিন্ন তান্ত্রিকদেরকে দিয়ে বিভিন্ন মানুষদেরকে তাদের গোলাম বানায়, বিনিময়ে সেই মানুষদেরকে ওরা কিছু জিনিস দেয়। এভাবে ওরা শক্তিশালী হয়। এই মানুষগুলো কিছু পেয়ে যখন বিভিন্ন বলি তাদেরকে উৎসর্গ করে, তখন এরাও শক্তিশালী হয়ে যায়। তুমি তো শপথ ভেঙে ফেলেছ, এখন এই পিশাচেরা তাদের পাওনা তো তোমার কাছে চাইবে, এটাই স্বাভাবিক। তারা তোমার উপর খুবই রাগান্বিত হয়ে আছে। তাদের কাছ থেকে তুমি, তোমার স্ত্রী, সন্তানেরা কেউই নিরাপদ নও। চিফ তখন মামা এডোকে জিজ্ঞেস করলেন যে, আপনি বলুন এখন আমি কি করব? তখন মামা এডো বললেন যে, এর সমাধান আমি দিতে পারবো না বাবা, কারণ তুমি জাদুর মাধ্যমে যে সকল পিশাচ জিনদের আশ্রয় নিয়েছ তাদের আসলে কোনো ধর্ম থাকে না, ওরা নিজেরাই একটা ধর্ম চালু করে, সেটা হচ্ছে শয়তানি ধর্ম। এরা নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নয়। এদেরকে সহজে বিভিন্ন রিচুয়াল করে আটকানো যায় না। তারা নিজেদের সমাজ থেকে বিতাড়িত, পরিবার থেকে বিতাড়িত, তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে। তারা কালো জাদুর চর্চা করে আর মাঝে মাঝে মানুষকেও বলি হিসাবে নেয়, আর এগুলো নিয়ে নিজেদের শক্তি বাড়ায়। এরা খুবই ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ। এদের সাথে আমার পালিত জিনেরা কথাই বলতে পারবে না। আর আমার অনুগত একটা জিন অনেক কষ্টে দূর থেকে এদের তথ্য সংগ্রহ করেছে এবং আমাকে নিষেধ করেছে আমি যেন এসব বিষয়ে মাথা না ঘামাই। যদি মাথা ঘামাই তাহলে ওরা আমাকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবে না, আর আমার সাথে সাথে ওদেরকেও মেরে ফেলবে। এখন তোমার উচিত সেই পুরনো তান্ত্রিকের কাছে গিয়ে এই বিষয়ের সমাধান নেওয়া, যেই তান্ত্রিকের মাধ্যমে তুমি এই সমস্যার সূত্রপাত করেছিলা। তার কাছে যাও, তার সাথে গিয়েই আলোচনা করো, সেই তোমাকে কোনো উপায় বলতে পারবে। একথা শোনার পর সেই রাতেই চিফ সেই তান্ত্রিকের কাছে যান। সেই তান্ত্রিককে তো উনি চিনতেন খুব ভালো করেই, যেহেতু অনেকগুলো বছরই সেই তান্ত্রিকের কাছে গিয়ে বলির উপকরণগুলো দিয়ে আসছেন। তো ওখানে যখন উনি যান, মূলত এই তান্ত্রিকের যে আখড়াটা এটা ছিল একটা নদীর পাশে। নদীর পাশে একটা গুহার মতো জায়গায় এই তান্ত্রিক তার ঘর বানিয়েছিলেন। এর ভিতরে সে জাদুবিদ্যার চর্চা করত। চারপাশে অদ্ভুত গন্ধ। গুহার বাইরে একটা গাছ রয়েছে, সেই গাছে ঝোলানো আছে শুকনো হাড়, বিভিন্ন প্রাণীর শুকনো হাড়গুলো আছে। মাটিতে আঁকা রয়েছে রহস্যময় কিছু চিহ্ন। এটি ছিল একটা পুরনো গুহা নদীর পাশে। ওই তান্ত্রিকের নাম ছিল
ওহেন আইগবন। সেও একজন বৃদ্ধ ছিল আর কি। তবে দীর্ঘ 15-16 বছর পর বা দীর্ঘ 15-16 বছরে এই তান্ত্রিকের চেহারা স্রোতেরও বেশ কিছু পরিবর্তন হয়েছে। বয়স হলে মানুষের চেহারায় বার্ধক্যের ছাপ আসে, তবে মনে হচ্ছে দিন দিন আসলে তার বয়স হয়ে যাচ্ছে। আর তান্ত্রিকের চেহারা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছে। তান্ত্রিককে দেখলে মনে হয় সে আসলে কোনো মানুষ না, সে সাক্ষাৎ একটা জিন, একটা পিশাচ জিন। আসলে সে মানুষই। আর তান্ত্রিকের চোখ লালচে হয়ে গেছে, হাতে লম্বা লাঠি, গলায় মানুষের শরীরের বিভিন্ন অংশের হাড়ের মালা পরা, যেটা আগে ছিল না। চিফকে দেখে তান্ত্রিক বলে ওঠে, কিরে চিফ, আসতে তো দেরি করলি কেন? শর্তের কথা কি মনে পড়ছে এখন? সম্পদ পেয়ে শর্ত ভুলে গেছিলি না? এখন বিপদ এসেছে, এখন আসছিস সেখানে। আমার প্রভুদেরকে তুই অসন্তুষ্ট করেছিস, তুই তো ধ্বংস হয়ে যাবি রে। একথা শোনার পর চিফ ভয়ে কাঁপতে কাঁপতে ওই তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে আমাকে একটা সমাধান বের করে দেন, আমার পরিবার তো ধ্বংস হয়ে যাচ্ছে, আমিও ধ্বংস হয়ে যাচ্ছি, ওরা আমাদেরকে আক্রমণ করেছে। তখন তান্ত্রিক আরও রাগান্বিত হয়ে কিছু একটা পুরনো কোনো একটা জিনিসের ধোঁয়া ছাড়ছিলেন আর কি, ওটা পোড়াচ্ছিলেন বা কিছু একটা ধোঁয়া ছড়াচ্ছিলেন হাত দিয়ে বা পাখা দিয়ে বাতাস করে ধোঁয়া চতুর্দিকে ছড়ায় না? অনেক সময় আমরা এটা দেখি যে কাবাব বানানোর সময় এই ধরনের ধোঁয়া ছড়ায়, ধোঁয়া হওয়ার পরে আবার ডানে বায়ে ছড়িয়ে দিতে হয়। ওইভাবে সে ধোঁয়া ছড়াচ্ছিল। ছড়াতে ছড়াতে সেই তান্ত্রিক ওহেন আইগবন বলছে, তুই তো আমার প্রভুদের সাথে প্রতারণা করেছিস, তোকে ধন সম্পত্তি দিল, তুই কিছুদিন বা কিছু বছর কথা রাখলি, এরপরে ভুলে গেলি। এখন তো তোর পাওনা সুদে আসলে অনেক বেশি হয়ে গেছে রে। এখন সব কিছু ওদেরকে ফেরত দিতে হবে, ওরা যা চায় তাই দিতে হবে। চিফ তো কান্নাকাটি শুরু করে দেন। তাকে জিজ্ঞেস করেন যে কীভাবে দেবো, আপনি বলেন, আমি কি করতে পারি? যা করার দরকার আমি সব করব, তবু আমি আমার পরিবারকে বাঁচাতে চাই, আমাকে উপায় বলুন। তান্ত্রিক কিছুই বলে না, চুপ থাকে। অনেক অনুনয় বিনয় করার পর তান্ত্রিক বলে, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে কথা দিতে হবে তুই তোর শর্ত আর ভাঙতে পারবি না। তাহলে আমি ওদের সাথে কথা বলে দেখব ওরা কি বলে, তবে আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না, কারণ ওদের কাছ থেকে কোনো জিনিস নেয়ার পর শর্ত পূরণ না হলে তার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়। একথা শোনার পর চিফ কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়, যে কোনো শর্ত মানতে আমি রাজি। তখন ওই তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে থেকে কোনো এক অজানা ভাষায় কিছু পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই গুহাটা মারাত্মক গরম হয়ে যায়। হঠাৎ করে কোত্থেকে যেন আগুনের 3টা গোলা, অর্থাৎ বলের মতো, ঠিক আগুনের গোলা আর কি, এটা ওই তান্ত্রিকের মাথার উপর ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আর তান্ত্রিক অজানা কোনো এক ভাষা ওদের সাথে কথা বলে, যেটা নাইজেরিয়ান ভাষা না, সম্পূর্ণ ভিন্ন ভাষা, যা চিফ বুঝতে পারছে না। এরপর হঠাৎ করেই ওই 3টা গোলা ঘুরতে ঘুরতে আবারও ভ্যানিশ হয়ে যায়। এরপর ওই তান্ত্রিক চিফকে বলে, আমার প্রভুরা মানুষ বলি চায়, এছাড়া আর কোনো উপায় নেই। একথা শোনার পর চিফ তান্ত্রিকের কাছে বলে, আমি কিভাবে একটা মানুষকে বলি দেব? এরকম কি সম্ভব? নিজে বাঁচার জন্য আর একটা মানুষকে বলি দেব? তখন তান্ত্রিক বলে, বাঁচতে চাইলে দাও, না হলে দেওয়ার দরকার নাই, না হলে তুমি সহ তোমার পরিবারের সবাইকেই ওরা নিয়ে যাবে, এখন সিদ্ধান্ত তোমার। চিফ মাথায় হাত দিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন। একটা পর্যায়ে চিফ বলেন, ঠিক আছে, আমি রাজি, কি করতে হবে আমাকে বলেন। তখন ওই তান্ত্রিক বলে যে আমার প্রভুরা আমাকে বলেছে এমন একজন মানুষকে বলি দিতে হবে আসছে পূর্ণিমার রাত্রে এই জঙ্গলের ভেতরে। সে হতে হবে একজন যুবক যে বিয়ে করেনি, এমনকি বিয়ের জন্য তার পাত্রীও এখন পর্যন্ত দেখা হয়নি, সে মাত্র যুবক হয়েছে। আর তাকে হতে হবে
মা বাবার একমাত্র সন্তান, তাকেই বলি দিতে হবে, একেই বলি হিসাবে আমার প্রভুরা নেবে। চিফ রাজি হয়ে যায় এবং ওই তান্ত্রিককে কিছু অর্থকড়িও দিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর চিফ চিন্তা করতে থাকে, রাজি তো হলাম, এখন আমি কাকে এভাবে নিয়ে যাব, খুঁজে কিভাবে বের করব। যে মাত্র যুবক হয়েছে, যার বিয়ের জন্য পাত্রীও দেখা শুরু হয় নাই। চিন্তা করতে করতে হঠাৎ করে তার চোখ মুখে আনন্দের ঝিলিক বয়ে যায়। সে চিন্তা করে দেখলো তার এক কাজিন রয়েছে, যে মাত্র যুবক হয়েছে, তার বিয়ের কথাবার্তা এখনও হচ্ছে না, বা তার জন্য মেয়েও দেখা হয়নি। কেননা তার বাবা মারা গেছে, পরিবারের বোঝা তার কাঁধের উপর চেপেছে, তার মা জীবিত আছে। এমত অবস্থায় এই আর্থিক টানাপোড়েনের ভিতরে তার মেয়ে দেখার, অর্থাৎ বিয়ের জন্য মেয়ে দেখার কোনো সুযোগও হয়নি। এটা চিফ জানতেন। চিন্তা করলেন, এই ছেলেকেই আমি বলি বানাবো, এছাড়া আর উপায় নাই। চিফ সেই কাজিনের কাছে গেলেন, তাকে বললেন যে ভাই, তুমি তো ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছ, তোমার কাছে তো টাকা পয়সা নেই, তাই না? তখন সেই ছেলেটা বলছে যে হ্যাঁ, আমার কাছে তো টাকা নেই ভাই, কি করি, আমার তো পুঁজি নাই, আমি কীভাবে ব্যবসা বাণিজ্য করব। তখন চিফ বলেন, তোমার পুঁজি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, পুঁজি আমি দেব। একটা ব্যবসায়িক মিটিং আছে, আমি তোমাকে জানাবো, তুমি আমার সাথে যাবা। সেও রাজি হয়ে যায়, সেও খুশি। তবে চিফ বলেছিল এই বিষয়ে কারোর সাথে কোনো আলোচনা করবা না, আলোচনা করলে কিন্তু আমি আর এই কাজ করতে পারবো না। আর নতুন যে ব্যবসাটা তুমি করবা, এই ব্যবসায় আমি অংশীদার হব, তুমি ব্যবসা চালাবা, আমি তোমাকে অর্থ দেব, অর্থাৎ আমি টাকা দিব, তুমি ব্যবসায় শ্রম দিবা, 50-50। কাজিন তো রাজি হয়ে যায়। কবে যেতে হবে এটাও জানিয়ে দেয়, কোন রাত্রে সেই বলিটা হবে এটা তো তান্ত্রিক বলে দিয়েছিল, সেই রাতের কথাই বলে দেয়। তান্ত্রিক সব কিছু প্রস্তুত করে রেখেছে। মধ্যবর্তী সময় তান্ত্রিকের কাছে গিয়ে অবশ্য চিফ এই পুরো ব্যাপার বলেও এসেছে, যে ব্যাপারটা কীভাবে সম্পন্ন হবে। তান্ত্রিকও প্রস্তুতি নিয়ে রেখেছে। এরপর যথারীতি সময় অনুযায়ী চিফ তার কাজিনকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। জঙ্গলের ভেতরে মাটি খুঁড়ে একটি গর্ত তৈরি করে রাখা হয়েছিল। আর এই কাজটি মূলত ওই তান্ত্রিকের 2 জন শিষ্য ছিল, তারাই করেছে। গর্তের চতুর্দিকে মানুষের মাথার খুলি, প্রত্যেকটা খুলির উপরে মোমবাতি জ্বলছে। আর মাটির চতুর্দিকে বিভিন্ন জায়গায় লাল রং দিয়ে অদ্ভুত কিছু প্রতীকের চিহ্ন করে রাখা হয়েছে। চিফ আর তার কাজিন ওখানে আসার পর একটা ছাগল এবং মুরগি জবাই করা হলো, রক্ত ঢালা হলো মাটির উপর। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ চতুর্দিকে অস্বাভাবিক ঠান্ডা নেমে এলো, বাতাসে শো শো শব্দ শুরু হয়ে গেল। মাটির ভেতর থেকে, অর্থাৎ এই যে গর্তের ভেতর থেকে মনে হচ্ছে কেউ গর্জন করছে, কোনো হিংস্র প্রাণী ওই গর্তের মধ্যে রয়েছে, সে উঠে আসার জন্য গর্জন করছে, অথচ একটু আগে ওখানে কিছুই ছিল না। তখন কাজিন কিছু একটা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে। তখন সে চিফকে জিজ্ঞেস করলো, ভাই এটা কি হচ্ছে, তুমি আমাকে এখানে কেন এনেছো? আমাদের তো ব্যবসায়িক আলোচনা করার কথা ছিল, তুমি এই তান্ত্রিকের কাছে কেন নিয়ে আসছো? চিফ কিছু বলার আগেই তান্ত্রিক চিৎকার করে উঠল, একে বৃত্তে ফেলো। তখন তান্ত্রিকের 2 জন সহযোগী কোত্থেকে এসে কাজিনকে ধাক্কা দিয়ে ওই বৃত্তের মধ্যে ফেলে দিল। আর বৃত্তের মধ্যে পড়ার সাথে সাথে এক পাশ দিয়ে সে গর্তের মধ্যেও পড়ে গেল। কাজিন নিচ থেকে চিৎকার করে বলছে, চিফ ভাই, তুমি এটা কি করছো আমার সাথে? আমাকে ছেড়ে দাও, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই, আমাকে ছেড়ে দাও ভাই। আমাকে কি করতে হবে বলো, আমি তাই করবো তোমার জন্য, সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, আমার সাথে এমন কিছু করো না, আমার মা মারা যাবে আমার শোকে। চিফ চোখ বন্ধ করে ফেললেন, উনি কিছু দেখতে চাইলেন না। ওনার চোখে এই জিনিসটা আসলে দেখার মতো কোনো অবস্থা, ওনার মানসিক অবস্থা সেটা ছিল না। যখন ওই গর্তের মধ্যে ফেলা হলো, হঠাৎ করে মনে হলো আকাশ থেকে কালো ধোঁয়া নেমে আসতে শুরু করেছে। আর ওই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো একটি বিশাল ছায়া, তার চোখ লাল টকটকে জল করছে, দাঁতগুলো সূচালো, এলোমেলো দাঁত, উপরের পাটি নিচের পাটি দুটো মিলেমিশে একাকার, দাঁতগুলো রক্ত মাখা। হঠাৎ করে সেই অবয়বটা চিৎকার করে
স্থানীয় ভাষায় বলে উঠল, অবশেষে আমার জন্য বলি এলো। এদিকে চিফের কাজিন তো চিৎকার করছে প্রচণ্ড জোরে। এদিকে ওই অবয়বটা ধীরে ধীরে ওই গর্তের মধ্যে প্রবেশ করলো। তারপর মনে হলো একটা ধোঁয়া গর্তের ভিতর থেকে বেরিয়ে আবার আকাশে মিলিয়ে গেল, আর ওই গর্তের মধ্যে কাউকেই দেখা গেল না। অর্থাৎ চিফের কাজিনকে হয় মুহূর্তের মধ্যে খেয়ে ফেলেছে বা ধোঁয়ার আকৃতি দিয়ে তাকে কোথাও নিয়ে গেছে। তবে হ্যাঁ, চতুর্দিকে রক্ত আগুনে পুড়ে গেলে যেরকম এক ধরনের বোটকা গন্ধ হয়, এমন গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। চিফ ভয়ে কাঁপছিল। তান্ত্রিক বলল, দেখেছ, আমার প্রভু খুশি হয়েছে, এখন তোমার পরিবার নিরাপদ। ওই মুহূর্তে কোত্থেকে আর একটা ছায়ামূর্তি হঠাৎ করে হাজির হলো সেখানে। এসেই লাল টকটকে জল জ্বলে চোখ দিয়ে চিফের দিকে তাকালো। বলছে, চিফ, তুমি আমাদের সাথে প্রতারণা করেছ, একটি মাত্র প্রাণ তো যথেষ্ট নয়। এই বলেই ছায়াটি ঠিক যেভাবে এসেছিল হুট করে সেভাবেই মিলিয়ে গেল। চিফ হতবাক হয়ে গেল। তান্ত্রিককে বলল, একটি মাত্র প্রাণ যথেষ্ট নয় মানে? তান্ত্রিক, আমি তো তোমার কথা অনুযায়ী বলি দিলাম, সব কিছু ঠিকঠাকই তো ছিল, এখন এরা কি বলে? তান্ত্রিক তখন চিফকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো, আমি দেখতেছি কি করা যায়, তুমি বাড়ি যাও। চিফ তো বাড়িতে ফিরলেন, কিন্তু উনি বুঝতে পারলেন যে এই পিশাচ জিনগুলো থামেনি। কয়েকদিন ভালোই ছিল তার সব কিছুই, আগের মতোই চলছিল সব কিছুই। এদিকে চিফের কাজিনের যে মা, সে তো আসলে জানতো না যে চিফের সাথে এই আলোচনা হয়েছে। তার ছেলে চিফের সাথে দেখা করতে গিয়েছিল, তো কিছুই জানতো না, এগুলো বলা নিষেধ ছিল। ছেলেকে খুঁজতে খুঁজতে তার মা চিফের কাছে এসেছিল। চিফ জানায় যে আমি কিছু জানি না, সে কোথায় গেছে, হয়তো বা ব্যবসায়িক কাজে বা কাজের খোঁজে সে অন্য কোথাও গেছে আর কি। এইভাবে তার মাকে একটা বুঝ দিয়ে পাঠিয়ে দেয়। বেশ কিছুদিন তো পার হয়ে যায় ঠিকঠাক মতোই। হঠাৎ এক রাত্রে চিফের স্ত্রী ঘুমের মধ্যে চিৎকার দিয়ে বলতে থাকে, ওরা এসেছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমি বাঁচতে চাই। চিফ বুঝতে পারল সেম বিপদে সে আবারও পড়ে গেছে। এরপর একদিন চিফের ছোট মেয়ে ইভা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর অনেক খোঁজাখুঁজি করার পর তাকে নদীর ধারে পাওয়া গেল, গায়ে লাল গুঁড়ো মাখানো। সে মৃত অবস্থায় ছিল না, জীবিতও ছিল, মানে জীবিতই ছিল, সেন্স তার ছিল, তবে সে একটা কথাও বলতে পারছিল না। মুখটা একেবারে ফ্যাকাশে, মনে হচ্ছে শরীরে রক্তও অনেক কমে গেছে। সে কয়েকদিন কোথায় ছিল কিছুই বলতে পারে না। গায়ে লাল গুঁড়ো মাখানো, কে এটা মাখিয়েছে তাও সে বলতে পারে না। বাসায় এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে এসেছে। এক রাত্রে হঠাৎ করে খবর আসলো চিফের কাছে, তার গুদামে আগুন লেগে একদম সব কিছু ছাই হয়ে গেছে, তার ব্যবসা শেষ। চিফ দিশেহারা হয়ে আবার সেই তান্ত্রিকের কাছে ছুটে গেল। তান্ত্রিকের পায়ে পড়ে কাঁদতে লাগলো। বলছে যে আপনি যেটা করতে বলেছেন সেটাই তো করেছি, এখন বলেন কি করলে আমার পরিবার রক্ষা পাবে? তান্ত্রিক গম্ভীর গলায় বলল, আমি সতর্ক করেছিলাম যে একবার প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ না করলে আমার প্রভুরা মারাত্মক রাগ করে। এরপর চিফ বলল যে আমি তো আপনাদের বলা অনুযায়ী বা আপনার প্রভুদের কথা মতোই তো আমি বলি দিয়েছি, তারপরেও তারা কেন শান্ত হচ্ছে না? তখন তান্ত্রিক বলল, ওরা বলেছে যে তোমার জীবন তারা নিয়ে নেবে, আর শুধু তাই না, তোমার পরিবারের সবার জীবন নিয়েই তারা ক্ষান্ত হবে, এছাড়া তারা ক্ষান্ত হবে না। এরপর চিফ তো অনেক কান্নাকাটি করেছিলেন, কিন্তু না, কোনোভাবেই তান্ত্রিক তাকে আর কোনো ধরনের আশার বাণী শোনাতে পারেনি। চিফ ব্যর্থ মন নিয়ে সেখান থেকে ফেরত আসেন। ফেরত আসার পর আরেকজন তান্ত্রিকের কাছে তিনি যান, যিনি পূর্বে তান্ত্রিক ছিলেন। তার কাছে যাওয়ার পর তিনি বলেন যে আমি তো বাবা ধর্ম পরিবর্তন করছি, আমি তো মুসলিম হয়ে গেছি, আমি তো এখন এগুলো করি না, আর এই কাজগুলো করতে গেলেও এমন কিছু ব্যতিক্রমী কাজ করতে হয় যা ধর্ম সম্মতি দেয় না, সুতরাং আমি এটা পারবো না, তুমি আরও একজন ভালো তান্ত্রিকের কাছে যাও,
সে হয়তোবা এই বিষয়ে সমাধান দিতে পারবে। তো ওই রাতটা পার হয়ে গেল। পরদিন ভোরবেলা প্রতিবেশীরা চিফের বাড়ি থেকে অদ্ভুত ধোঁয়া বের হতে দেখল। ধোঁয়াটা লাল রঙের ছিল। লাল রঙের ধোঁয়া কিন্তু সচরাচর দেখা যায় না। কালো ধোঁয়া হতে পারে, সাদা ধোঁয়া হতে পারে, লাল রঙের ধোঁয়া সচরাচর হয় না। হ্যাঁ, হতে পারে যদি সেখানে বিশেষ ধরনের কোনো কেমিক্যাল থাকে, তাহলে সেটা হতে পারে, বা যেই ধরনের বা যেই রঙের কেমিক্যাল দেওয়া হবে সেই রঙের ধোঁয়া হতে পারে। লোকজন সবাই ভেতরে ঢুকে স্তম্ভিত হয়ে গেল। চিফের স্ত্রী এবং তার সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের মেঝের এক পাশে এক স্তূপ পোড়া ছাই। ছাইগুলোর এমন গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছে কোনো প্রাণীকে পুড়িয়ে যদি ছাই করা হয় কেমন এক ধরনের গন্ধ, ওরকম গন্ধ। গন্ধে তো সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছিল আর কি। চিফকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার সন্তানরা তো এবং তার স্ত্রী তো অজ্ঞান হয়ে পড়েছিল। তাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর তার স্ত্রীর কাছে জানতে চাওয়া হয় যে আসলে কী হয়েছিল। তখন তার স্ত্রী ভয়ঙ্কর একটা তথ্য দেয়। তারা প্রতিদিন যেভাবে রাতের বেলা একসাথে বসে খাবার খায়, সেভাবেই রাতের খাবার শেষ করে যখন ঘুমাতে যায়, হঠাৎ করে চিফের দুই মেয়ে, এই দুই মেয়ে তো অন্য ঘরে ছিল, তারা চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে আর বলতে থাকে আগুন আগুন। চিফ এবং তার স্ত্রী মেয়েদের ঘরে গিয়ে দেখে কয়েকটি আগুনের গোলা এটা ঘরের মধ্যে বৃত্তাকারে ঘুরছে, আর প্রত্যেকটা আগুনের গোলাতেই দুটো করে চোখ রয়েছে, যেগুলো লাল টকটকে। চোখের মণিও রয়েছে এবং ওই চোখ পিটপিট করে চোখের পাতাও ফেলছে, ঠিক আমরা যেভাবে চোখের পাতা ফেলি। তবে সেই চোখগুলো খুবই রাগান্বিত, এটা বোঝা গেল। ওই সময় নাকি একটি আগুনের গোলা চিৎকার দিয়ে চিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই প্রতারক, তুই আমাদের সাথে প্রতারণা করেছিস, তোর ক্ষমা নেই। এই বলে ওই আগুনের গোলাগুলো চিফকে গিয়ে ঘিরে ধরে এবং চিফকে কেন্দ্র করে চতুর্দিকে আবর্তিত হতে থাকে। এরপর চিফের গায়ে আগুন ধরে যায়। এরপর চিফের স্ত্রী এবং তার সন্তানদের কিছু মনে নাই, তারা জ্ঞান হারিয়ে ফেলে। এটা তারা জানান আর কি, বিশেষ করে চিফের স্ত্রী জানান। এই ঘটনা কিছুদিন পরে চিফের দুই মেয়েকে রহস্যময়ভাবে আধা পোড়া অবস্থায় জঙ্গলের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর চিফের স্ত্রীও সম্পূর্ণরূপে বদ্ধ উন্মাদ হয়ে যান। উন্মাদ হয়ে যাওয়ার পর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। চিফের ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এলাকার মানুষ নাকি এখনও বলে গভীর রাতে চিফের ঘর থেকে অদ্ভুত রকমের চিৎকারের শব্দ শোনা যায়। এখনও নাকি তার ওই পরিত্যক্ত ঘরের ভেতর থেকে মাঝে মাঝে দেখা যায় যে সাঁ করে কিছু আগুনের গোলা আকাশের দিকে উঠে গেল। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। তবে পরিত্যক্ত বাড়ির যেই সমস্যাটা সেটা এখনও চলমান রয়েছে, এমনটাই শোনা যায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে আমরা নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য অনেক সময় বিভিন্ন হুজুর কবিরাজের কাছে যাই, গিয়ে বলি যে ব্যবসায়ের উন্নতি হচ্ছে না, একটা তাবিজ দেন, একটা তদবির দেন, এটা দেন সেটা দেন। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পরোক্ষভাবে শয়তানের কাছেই সাহায্য চাই। এই ধরনের সাহায্য নিয়ে যদি কেউ তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটায়, তাহলে বুঝতে হবে এখানে ভয়ঙ্কর কোনো কিছু রয়েছে। একটা সময় এসে এর একটা প্রতিদান দিতেই হবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য আমরা যদি তান্ত্রিক হুজুর কবিরাজের কাছে যাই, তিনি যদি কোনো তদবির দেন, সেই তদবিরগুলো এমন হয় যে আমাদেরকে তাবিজ দেবে, তারপরে কিছু জিনিস কবরের ভিতরে রাখতে হবে, কিছু জিনিস বিভিন্ন জায়গায় মাটিতে পুঁতে রাখতে হবে, কিছু জিনিস চুলার পাশে গেড়ে রাখতে হবে, তাহলে বুঝতে হবে নিশ্চিত এটা জাদু এবং এর সাথে ভয়ঙ্কর জিনেদের কারসাজি রয়েছে। আবার খেয়াল করবেন যে এই ধরনের তান্ত্রিক হুজুর কবিরাজরা নির্দিষ্ট কিছু সময় বলে যে এখানে ওরস হবে, তোমাকে খাসি দিতে হবে, গরু দিতে হবে। আমরা সেটা রাজি হয়ে যাই যে এই হুজুর তান্ত্রিক বা কবিরাজের ওসিলায় আমি এত কিছু পাইলাম, দিলে সমস্যা কি? আসলে আমরা কাকে দিচ্ছি? আল্লাহকে দিচ্ছি, নাকি ওই তান্ত্রিক কবিরাজ, ওই হুজুর যিনি হুজুর বেশে রয়েছেন, সেই বেশধারী হুজুরের
কিছু জিনরূপী প্রভুদেরকে আমরা সেটা দিচ্ছি। আমাদের নিজেদের অজান্তেই কিন্তু আমরা এই কাজগুলো করছি। প্রিয় লিসেনার্স, আমাদের যাবতীয় সমস্যা সমাধানের দায়িত্ব আমরা আল্লাহর উপর ছেড়ে দিব। কিছু চাইতে হলে তার কাছে চাইব। হ্যাঁ, আমরা যদি কালো জাদুতে আক্রান্ত হই, শরিয়াসম্মতভাবে রুকিয়া করাবো, সেই হিসাবটা সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি করার জন্য আমরা তান্ত্রিক হুজুর কবিরাজের কাছে গিয়ে তদবির নেব, এই কাজটা যেন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আর আফনান হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে নাইজেরিয়ান ভাই আব্দুর রহমানের প্রতিও আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকলো, কারণ তার মাধ্যম দিয়েই এই ঘটনাটি আমরা আমাদের রেমিটেন্স শ্রদ্ধা ভাইয়ের কাছে হয়ে আফনান হরর ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা শেয়ার করলাম। আশা করছি প্রিয় লিসেনার্স, আমরা এই ধরনের ঘটনা, বিশেষ করে শিক্ষণীয় এমন ঘটনাগুলো আরও বেশি বেশি করে শুনতে পারবো। ধন্যবাদ সাদিকুর রহমান ভাই, অনেক ব্যস্ততার মধ্যেও আপনি ঘটনা লিখে পাঠিয়েছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আজকের এই এপিসোডের ঘটনাটি শুনলেন।